This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। দুপুরের সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী তন্নিষ্ঠা। তন্নিষ্ঠা, শুরুতেই ফুল অ্যান্ড ফাইনালে আমরা যে খবরটা দেওয়ার চেষ্টা করব, একটা বিমান দুর্ঘটনা, যে বিমান দুর্ঘটনা নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে। তার কারণ অভিজ্ঞ পাইলট ছিলেন, তারপরে যে বিমানটার দুর্ঘটনা, সেই বিমানটা সারা বিশ্বে সত্যি তার স্বপ্নের উড়ান নামে, মানে ওই ড্রিম লাইনার নামটা একেবারে সার্থক, ওই নামেই খ্যাত। তাও টেক অফের মাত্র 32 সেকেন্ডের মধ্যেই কি করে ভেঙে পড়লো এমন একটা বিমান। নিছকি পাখির সঙ্গে কোনো ধাক্কা লাগার দুর্ঘটনা, নাকি অবহেলা অন্যতম কারণ? এয়ার ইন্ডিয়ার ওই বিমানের ভিতরে সবকিছু ঠিকঠাক ছিল না। দিল্লি থেকে আহমেদাবাদে যাওয়া এক যাত্রীর চাঞ্চল্যকর দাবি, দিল্লি থেকে আহমেদাবাদ আর সেই ফ্লাইটটি, এবং তারপর আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের জন্য রওনা দেয়। দিল্লি থেকে আহমেদাবাদ যখন আসছিল বিমানটি, তখন এই যাত্রী জানিয়েছিলেন যে বিমানের সবকিছু ঠিকঠাক চলছে না, এবং তিনি এই গোটা বিষয়টি শুধু নিজে মুখে মুখে কাউকে জানিয়েছিলেন বিমানে এমনটা নয়, তিনি লিখিতভাবে অভিযোগ করেছিলেন, এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। আগেও এই বিমান নিয়ে ভুরি ভুরি অভিযোগ, তাও কি করে যাত্রীদের জীবন নিয়ে এমন ছিনিমিনি খেলা, উঠছে প্রশ্ন। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার আহমেদাবাদ থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো জ্যোতির সঙ্গে। জ্যোতি, জানতে চাইবো তোমার কাছ থেকে, যে প্রশ্নগুলো উঠছে একের পর এক প্রশ্ন, এগুলোর কোনো সদুত্তর কি এখনো পর্যন্ত সংস্থার কাছ থেকে বা ডিজিসি এর কাছ থেকে বা কোনো অসামরিক বিমান পরিবহন মন্ত্রক বা কোনো সূত্র থেকে পাওয়া যাচ্ছে? দেখো, ইতিমধ্যেই অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো AAIB তারা তদন্ত শুরু করেছে। গতকালই ডিজিসি এর একটি বিরাট টিম এসে পৌঁছেছে, এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে আমাদের দেশের AAIBর পাশাপাশি ইউকে থেকে তাদের দেশের AAIBর একটি টিম পাঠানো হচ্ছে। একই টিম পাঠাচ্ছে আমেরিকা, এবং যে খবর আমাদের কাছে আসছে যে কানাডার সঙ্গে কূটনৈতিক সমীকরণ আমাদের কিছুটা তলানিতে থাকলেও কানাডাও এক্ষেত্রে টিম পাঠাতে চায়, এবং আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী এই ধরনের অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে যদি কোনো দেশের নাগরিক মারা যায় তাহলে সেই দেশকে তদন্তের ছাড়পত্র দিতে বাধ্য যে দেশে এই ঘটনা ঘটেছে সেই দেশ। ফলত কানাডাকেও এক্ষেত্রে আসতে দিতে হবে। এবং যে প্রশ্নগুলি এই মুহূর্তে উঠছে তা হচ্ছে এই বিমান কি আদৌ ফিট ছিল, সেই প্রশ্নগুলো কিন্তু অভ্যন্তরীণ ক্ষেত্রে এই মুহূর্তে আন্তর্জাতিক বিশ্বে আমাদের মান সম্মান কোথায় থাকবে তা ঠিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ যে ভিডিওর কথা আমরা বলছি, যে ব্যক্তির কথা নিয়ে আমরা আলোচনা করছি, সেই প্রত্যেকটা বিষয় নিয়ে এই মুহূর্তে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। গতকাল আমরা ঠিক যেখানে দুর্ঘটনা ঘটেছে ঠিক সেই জায়গাতে আমরা রাতে পৌঁছে গেছিলাম, একেবারে যেখানে ধ্বংসাবশেষ রয়েছে, যেখানে গেট ভেঙে পড়েছে বিমানের, যে জায়গাতে উইং ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, প্রত্যেকটা জায়গায় আমরা গতকাল রিপোর্টিং করেছি। কিন্তু আজ সকালের আলো ফোটার পর, বরং বলা যেতে পারে গতকাল রাতেই সমস্ত সংবাদ মাধ্যমকে সেই জায়গা থেকে শুধু বের করে দেওয়া হয়নি, ওই জায়গা থেকে 1/2 কিলোমিটার রেডিয়াস সম্পূর্ণভাবে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে, যাতে কেউ ভেতরে পা রাখতে না পারে। তার কারণ একটাই, এখানকার এই ধ্বংসস্তূপের প্রত্যেকটি নমুনা কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা নিরূপণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং সেই কারণের জন্যই এই জায়গাকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়েছে। এর পাশাপাশি যে এজেন্সিগুলি কাজ করছে, অর্থাৎ সেনাবাহিনী এখানে রয়েছে, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং টিম এখানে কাজ করছে, NDRF কাজ করছে, দমকল কাজ করছে, প্রত্যেকে ঘটনাস্থলে প্রথম পা রাখার পর বা কাজ করার পর তারা ঠিক কী দেখেছে, কী কী জিনিস তারা দেখেছে, তাদের প্রত্যেকের কাছ থেকে আলাদা আলাদা প্রত্যেকটা এজেন্সির কাছ থেকে ইনপুট নেওয়া হবে। এর পাশাপাশি যে খবর আমরা পাচ্ছি, গভর্নমেন্টের তরফ থেকে একটি মাল্টিডিসিপ্লিনারি এক্সপার্ট টিম গঠন করা হচ্ছে, যারা এই জায়গায় এসে তদন্ত করবে। ফলত এই মুহূর্তে দাঁড়িয়ে তদন্তের ওপরেই কিন্তু কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তার সামগ্রিক ভবিষ্যৎ নির্ভর করছে, বা সেই উত্তর নির্ভর করছে। একেবারেই অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে, সরাসরি আহমেদাবাদ থেকে আমাদের সঙ্গে ছিলেন পাইলট অরিন্দম দত্ত, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, সরাসরি কথা বলবো তার সঙ্গে। পাইলট দত্ত, যে বিষয়টা স্পষ্ট করতে চাইবো আপনার কাছ থেকে, বা বুঝতে চাইবো রাদার বলতে পারেন, এই যে একের পর এক অভিযোগগুলো আসছে, এক বোয়িং সংস্থা নিয়ে অভিযোগ, দুই তাদের এই নির্দিষ্ট যে সিরিজের বিমান, মানে ড্রিম লাইনার সিরিজ 787, সেটা নিয়ে অভিযোগ, বারবার নাকি এটা নিয়ে অভিযোগ এসছে। এমনকি একটি বিদেশি সংবাদ মাধ্যম, গতকালই তার রিপোর্ট দেখছিলাম আমি, একটি মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম, তারা
বড় ডিটেইল একটা রিপোর্টিং করেছে, স্টোরি করেছে যে এই বিমান চালান এমন পাইলটরা নাকি তাদেরকে যখন আড়ালে জিজ্ঞাসা করা হয়েছে, জনান্তিকে জিজ্ঞাসা করা হয়েছে আপনারা কি এই বিমানটা মালিক হতে চাইবেন, তারা বলেছেন না। আচ্ছা নিতান্ত এই বিমানটার যাত্রী হতে চাইবেন, সওয়ার হতে চাইবেন, যদি আপনি বিমানটা না চালান অন্য কেউ চালাচ্ছে আপনি চড়ছেন, চাইবেন চড়তে, তারা নাকি বলেছেন না। এই কথাগুলো যখন সামনে আসছে তখন এই বিমান সংক্রান্ত যে অত্যন্ত অস্বস্তিকর প্রশ্নগুলো সেগুলোর সমাধান কোন পথে হতে পারে আপনার কি মনে হয়? নমস্কার। প্রথমেই যেটা বলি যে কোনো কিছু ঘটলে সবাই আঙুল তুলতেই পারে, আমিও তুলবো, আপনিও তুলবেন, ইটস কোয়াইট ন্যাচারাল। হ্যাঁ, বোয়িং কোম্পানির এর আগেও 737 ম্যাক্স নিয়ে একটা কথা হয়েছিল, তারপর 787 নিয়েও কথা চলছে বিগত কিছু দিন ধরে। প্রত্যেক কোম্পানি, সে বোয়িং হোক বা এয়ারবাস হোক, এরা না কন্টিনিউয়াস R&D করতেই থাকে। তার কোনো কিছু প্রত্যেক কোম্পানিকে তারা জিজ্ঞেস করে, প্রত্যেক দেশকে জিজ্ঞেস করে কোথায় কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, তার উপর সেটা কিন্তু R&D হতেই থাকে। এখন ধরুন একটা ছোটোখাটো কোনো গ্লিচ বেরিয়েছে, সেটা নিয়ে কাজ করতে গিয়ে সেটাকে আমি রেকটিফাই করলাম, সেটা করতে গিয়ে হয়তো অন্য একটা গ্লিচ বেরিয়েছে, কিন্তু যতক্ষণ না এইটা আমি সামনে আনছি ততক্ষণ সেকেন্ড কি বেরোলো সেটা আমি বুঝতে পারছি না। বোয়িং খুবই বড় কোম্পানি, একটা আমেরিকান কোম্পানি, এদের পৃথিবীতে প্রচুর এয়ারক্রাফট রয়েছে। আর এই 787 দিস ইজ দ্য ফার্স্ট এয়ারক্রাফট যেটা এত বড় ডিজাস্টার হলো। ছোটখাটো গ্লিচ হতেই পারে। আমার একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে, কোনো প্লেন ওড়ার আগে তার যেটা ফিট টু ফ্লাই সার্টিফিকেট আমরা জানি যে সেটা দেওয়া হয়, তো আগে থেকে যদি কোনো রকম সমস্যা থাকতো তাহলে ফিট টু ফ্লাই সার্টিফিকেট সেটা দেওয়ার কথা ছিল আমার মনে হয়। তাহলে কি ডাবল ইঞ্জিন ফেলিওর হয়েছিল, নাকি ওই যেটা বলা হচ্ছে যে পাখির ধাক্কায় এরকম একটা এত বড় বিপর্যয় ঘটলো, ঠিক হয়েছিল কি? মানে আপনার কি অভিজ্ঞতা, কি বলছে? প্রথমে আমি বলি পাখির ধাক্কা কাল থেকেই আমি শুনছি। আহমেদাবাদ একটা ভীষণই বার্ড অ্যাক্টিভিটি বেশি হয় ওখানে, এবং এটা কন্টিনিউয়াস স্ট্যান্ডার্ড নোটাম রয়েছে। এটিসি যখনই বলে বার্ড অ্যাক্টিভিটির কথা আমাদের জানিয়ে দেয়, এটা একটা স্ট্যান্ডার্ড নোটাম রয়েছে। আমিও অনেকবার ফেস করেছি, বার্ড অ্যাক্টিভিটির জন্য ডিলে করে টেক অফ করেছি বা ল্যান্ডিং করতে এসেছি, গো রাউন্ড হয়েছে, আমার সাথে হয়েছে আহমেদাবাদে। সে কিন্তু আজকে আমি বিগত কিছু স্লাইড দেখলাম এবং ক্লিপিংস দেখলাম, তাতে কিন্তু একবারও আমি কিন্তু পাখির কোনো অ্যাক্টিভিটি আমার খালি চোখে আসেনি। এই ক্ষেত্রে আমি মানে আমার ব্যক্তিগত মত, আমি বার্ড অ্যাক্টিভিটিটাকে আমি সাইডে রাখছি। অ্যাপার্ট ফ্রম দ্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাপার, যেটা আসার সময় একটা গ্লিচ ছিল, ইঞ্জিনিয়ারিং একটা প্রবলেম ছিল মোস্ট প্রবাবলি, সেটা কিন্তু এখানে রেকটিফাই করা হয়েছে এবং তারপরেই তাকে ফিট সার্টিফিকেট দেওয়া হয়েছে। আর এখন এয়ারক্রাফট এত বেশি অ্যাডভান্স, যদি আপনার কোনো কিছু গন্ডগোল থাকে সেটা সব সময় ইন্ডিকেশন দিয়ে ককপিটে শো করে। আমি এর আগেও বলেছি, যদি একজন ক্যাবিন ক্রু প্রপারলি ক্যাবিন ডোর বন্ধ না করে তারও ইন্ডিকেশন কিন্তু ককপিটে থাকে। এই ছোটোখাটো ব্যাপারগুলো যখন ককপিটে থাকে, বড় যে কোনো গ্লিচই ককপিটে আমার থাকবে। আর আমাদের এখন ককপিটে কোনো লাইট ইন্ডিকেশন আসা মানেই কিন্তু সেটা কোনো গন্ডগোলের ব্যাপার। তো এখানে লাইট আমার মনে হয় কোনো ইন্ডিকেশন আসেনি, যেই জন্যেই এয়ারক্রাফটটাকে যখন ওরা ক্লিয়ার করেছে, পাইলটও সেসব চেক করে নিয়ে আবার তাকে সাইন করে অ্যাকসেপ্ট করেছে। ইঞ্জিনিয়ার যতই সাইন করে দিক এয়ারক্রাফট ওকে, কিন্তু এন্ড অফ দ্য ডে আলটিমেট সিগনেচার কিন্তু পাইলট ইন কমান্ডের। সে যদি মনে করেন যে আমি এয়ারক্রাফট নেব না, কারো ক্ষমতা নেই সেই এয়ারক্রাফটটাকে ফ্লাই করানোর, তো তিনিও অ্যাকসেপ্ট করেছেন। তাহলে আমরা মনে করতে পারি দুদিক থেকেই ব্যাপারটা নরমাল হয়েছে। ক্যাপ্টেন দত্ত, আপনি একটু আমাদের সঙ্গে থাকুন প্লিজ। এই মুহূর্তে আরো একটা আপডেট দেবো আপনাদেরকে। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ব্ল্যাক বক্সে যাবতীয় রহস্য, অভিশপ্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার নিয়েও ধোঁয়াশা চরমে। দুর্ঘটনাস্থলে একটি ব্ল্যাক বক্স উদ্ধার দাবি একটি সূত্রে। আর সূত্র মারফত কি জানা যাচ্ছে, রক্তিম আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে সরাসরি। রক্তিমের থেকে জানবো। রক্তিম, দেখো, বলা হচ্ছে যে আহমেদাবাদে এখনো পর্যন্ত একটি ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে। যে কোনো বিমানে দুটি ব্ল্যাক বক্স থাকে। একটি ব্ল্যাক বক্সকে বলা হয়, একটি ব্ল্যাক বক্সের কাজ হচ্ছে ককপিটের ভয়েস রেকর্ড করা, অর্থাৎ তাকে বলা হয় তার কাজ হচ্ছে সিভিআর, অর্থাৎ ককপিট ভয়েস রেকর্ডার। আরেকটি ব্ল্যাক বক্সের কাজ হচ্ছে ফ্লাইট ডেটা রেকর্ডার, অর্থাৎ FDR বলা হয়। ফলে এই দুটোর মধ্যে কোনটা উদ্ধার হয়েছে সেটা আরও সময় এগোলে বোঝা যাবে। এবং এই যে ব্ল্যাক বক্সটা উদ্ধার হয়েছে তার থেকে ডেটা কালেক্ট করতে এবং আমাদের সামনে আসতে, অর্থাৎ অনেকগুলো স্পেকুলেশন চলছে যে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, কিন্তু এই ডেটাটা প্রাথমিকভাবে আসতে সময় লাগবে মিনিমাম
2 থেকে 4 সপ্তাহ অর্থাৎ 10 থেকে 15 দিন থেকে 1 মাস টোটাল ডেটা, অর্থাৎ কিভাবে এই অ্যাক্সিডেন্টটা হলো তার কারণ জানতে প্রায় 2 থেকে প্রাথমিক কারণ জানতে, মানে ফুল প্রুফ নয়, প্রাথমিক কারণ জানতে 2 থেকে 4 সপ্তাহ লাগবে। কারণ ইতিমধ্যে এই ইন্ডিয়ান অথরিটিস যারা আছে, যারা ব্ল্যাক বক্সের তদন্ত করছে, তার সঙ্গে ইতিমধ্যে জয়েন করেছে ইউএস এর একটা অথরিটিস যাদের নাম হচ্ছে NTSB, অর্থাৎ আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। তারা এই দুটো সংস্থা মিলিয়ে এই গোটা বিষয়টা তদন্ত করবে। ইতিমধ্যে এই ব্ল্যাক বক্স কিন্তু উদ্ধার করেছে ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো, যাকে আমরা সংক্ষেপে বলি AAIB। তারা এই উদ্ধার করার পর এই ডেটা কালেক্ট করার জন্য তারা পাঠাচ্ছে হচ্ছে এই মুহূর্তে BAA কে, অর্থাৎ ব্যুরো অফ এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট আর্কাইভস, এই ডিপার্টমেন্ট। এরা প্রাথমিকভাবে ব্ল্যাক বক্সের প্রাথমিক যে ব্ল্যাক বক্সটা উদ্ধার হয়েছে, আমি প্রথমেই বললাম ব্ল্যাক বক্স দু রকমের, দুটি ব্ল্যাক বক্স হয়, একটি FDR, একটা সিভিআর। ফলে সিভিআর যদি উদ্ধার করা হয় তাহলে বোঝা যাবে যে ককপিটে কি কথা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বোঝা যাবে। আর FDR উদ্ধার হলে বোঝা যাবে ফ্লাইটের ডেটা তার থেকে উদ্ধার করা যাবে। অর্থাৎ দুটো ব্ল্যাক বক্সে কিন্তু উদ্ধার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সেখান থেকে বোঝা যাবে 2 থেকে 4 সপ্তাহ মিনিমাম লাগবে। দুটো ব্ল্যাক বক্সে উদ্ধার করা যথেষ্ট গুরুত্বপূর্ণ এই ইনভেস্টিগেশনের জন্য, ফার্দার ইনভেস্টিগেশনের জন্য। যদি এখনো অবধি যা আপডেট পাওয়া যাচ্ছে, একটি ব্ল্যাক বক্স এখন অবধি উদ্ধার হয়েছে। রক্তিম, সঙ্গে থাকো। আর এই মুহূর্তে আর একবার চলে যাবো ক্যাপ্টেন পাইলট দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আমি পাইলট দত্ত, আপনার কাছে যেটা একটু বুঝতে চাইবো, আমাদের মতো সাধারণ মানুষের জন্য যদি একটু বুঝিয়ে বলেন যে এই যে ডেটাগুলো পাওয়ার কথা বলছিল রক্তিম, ককপিট ভয়েস রেকর্ডার, ফ্লাইট ডেটা রেকর্ডার, এগুলো উদ্ধার হবে, তদন্ত যেটা চলছে সেটা চলবে। এই তদন্তগুলো থেকে কিভাবে সত্যে পৌঁছানো যায়, মানে ঠিক কি ঘটেছিল, জানা যাওয়ার পদ্ধতিটা কি, সেটা একটু আমাদেরকে বুঝিয়ে বলবেন। এই ককপিট ভয়েস রেকর্ডার, এটাতে ককপিটে কিভাবে কি কথাবার্তা হচ্ছে বা তাদের মানে সামান্য হাঁচি থেকে শুরু করে চেঁচামেচি সব কিছু রেকর্ড হয়। তো এই ক্ষেত্রে ককপিট ভয়েস রেকর্ডারে আমার মনে হয় খুব একটা বড় ভূমিকা নেবে। হ্যাঁ, ডেটা রেকর্ডার তো অবশ্যই দেবে, কেননা ডেটা রেকর্ডে প্রত্যেক মুহূর্তে প্রত্যেক মিনিটের কিন্তু তাতে ডেটা থাকবে। সে যখন ইঞ্জিন অন হলো বা মুভ হলো তখন থেকে এটা শুরু হয়, যখন নিজের পাওয়ারে এয়ারক্রাফটটা মুভ শুরু হলো তখন থেকে এই ডেটা রেকর্ডারটা অন হয়। এই ডেটা রেকর্ডারটা চলতে থাকবে এবং তার প্রত্যেক মিনিটের রেকর্ড কিন্তু সে নিজের মধ্যে রেকর্ডিং করবে। এখানে সমস্ত কিছু হবে, কেননা V1 হলো একটা স্পিড, যেখানে আপনি মনে করবেন যে এই স্পিডে ক্যাপ্টেন মনে করবে যে এটাতে আমি টেক অফ করব না, এটাতে রিজেক্ট করব। V1 টপকে গেলে যে কোনো পরিস্থিতিতে আপনাকে টেক অফ করতেই হবে। তো V1টা রানওয়ের ওপরেই আসে, V1 টপকে গেছে কেননা এয়ারক্রাফট লিফট হয়েছে। এই লিফট অফ হওয়ার পর আমি যে কটা ভিডিও দেখেছি, আমার দেখে মনে হয়েছে যে নর্মাল কিন্তু টেক অফ হয়েছে। কিন্তু টেক অফ হওয়ার পর দেখলাম আমি যে তার ল্যান্ডিং গিয়ারটা কিন্তু ভেতরে নেয়নি। তো কেন নেয়নি এগুলো কিন্তু ডেটা রেকর্ড থেকে পাওয়া যাবে। এয়ারক্রাফটের ল্যান্ডিং গিয়ারটা কেন ভেতর দিকে গেল না, কে কিন্তু ট্রাই করেছে, কেউ ট্রাই করলে সেটাও কিন্তু রেকর্ডারে আসবে। তো সেগুলো প্রথম জানতে হবে। 50 ফিটে অ্যাটলিস্ট অ্যাপ্রক্সিমেটলি 50 ফিটে এয়ারক্রাফটের ল্যান্ডিং গিয়ার ভেতরে চলে যায়, কিন্তু সেটাও হয়নি। এ তো অফিসিয়ালি ওরা 600 ফিট বলছে, আমার মনে হয় আমার নিজস্ব ব্যক্তিগত ধারণা 400-450 ফিট অবধি উঠেই সেটা পড়েছে। তো 50 ফিটের পরেও এতটা ট্রাভেল করেছে, যেটা ল্যান্ডিং গিয়ার থাকার জন্য ড্র্যাগ প্রচুর হয়েছে, এয়ারক্রাফট লিফটই করতে পারেনি। তো পাওয়ার কি করে জেনারেট করবে? ড্র্যাগের জন্য লিফট পায়নি, সেই জন্যে পাওয়ারও সেটা নিতে পারেনি। আমার অনেকগুলোই ধারণা এখানে আছে, বাট যতক্ষণ না ব্ল্যাক বক্স থেকে প্রপার ডেটা আপনার পাবো, হ্যাঁ এটা মাসখানেক তো টাইম লাগবেই। এটা যখনই আপনি ব্ল্যাক বক্স দেবেন আপনি ভাববেন না যে কালকেরটাই আমি আগে পাবো। প্রথম থেকে যে কটা রেকর্ডিং ছিল সেগুলো চলবে। বিগত 1 মাসে তার মুভমেন্ট কি হয়েছে, কোন ইঞ্জিনে কখন কি এসছে সব আসবে, এগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে। তো ইট উইল টেক সাম টাইম। অর্থাৎ এই যে বলা হচ্ছে যে অনেক কিছু ঠিকঠাক ছিল না, বা ঠিক আগে যেখান থেকে উড়ে এসছে, যে গন্তব্য থেকে যে গন্তব্যে পৌঁছেছে আহমেদাবাদে, যে গন্তব্যে পৌঁছেছে যেখান থেকে এসেছিল, রওনা হয়েছিল, তখন অনেক কিছু ঠিকঠাক চলছিল না। এগুলো সবই সত্য। তার মানে খুব সহজেই বুঝে যাওয়া সম্ভব যদি রেকর্ডারটা পাওয়া যায়, তাই তো পাইলট দত্ত? একদম ঠিক।
একদম ঠিক। যেমন আমি একটা সাধারণ কথা বলছি, একজন প্যাসেঞ্জার করে ভিডিও করেছিলেন যে এসি চলছে না। অনেক সময় কি হয় যে আমরা তো প্রচুর পাওয়ার দিয়ে যাই, হয়তো অনেক ব্যাগেজ লোড অনেক বেশি, সেখানে আমাকে পাওয়ার বেশি দিতে হবে কারণ টেম্পারেচার 42 ডিগ্রি। তো কিছু পাইলট মনে করে যে হ্যাঁ কিছুক্ষণ আমি এসিটা বন্ধ রাখবো যাতে ইঞ্জিনের থেকে লোড কিছু কম হয়, পাওয়ার দেবো, একটু নর্মাল হাইটে যাওয়ার পর এসি অন করে দেবো। তো এটা হার্ডলি কিছুক্ষণের ব্যাপার। তো এটা নিয়ে কোনো বক্তব্য থাকে না কি এসি বন্ধ করে তো কেউ আর এখান থেকে লন্ডন যাবে না, এটা পাগলের প্রলাপ। হ্যাঁ ছোটোখাটো হয়তো প্যাসেঞ্জার ফেস করেছে, তো আর কি বলে ইনফ্লাইট এন্টারটেনমেন্ট এটা এমন কিছু বড় ব্যাপার না। মেইন কি গ্লিচ আছে সেটা আপনি সঙ্গে থাকুন প্লিজ, আমরা এই বিষয়ে আলোচনা করতে থাকবো। তবে এই মুহূর্তে আরো কিছু আপডেট আসছে আপনাদেরকে জানিয়ে রাখি। বোয়িং 787 সিরিজ নিয়ে বারবার সতর্কতার পরেও কেন বাতিল করা হলো না উঠছে প্রশ্ন। বোয়িং 787 সিরিজের বিমানে গঠনগত ত্রুটি চিঠি দিয়ে সতর্ক করেন প্রাক্তন বোয়িং কর্মী। যান্ত্রিক ত্রুটির কারণে ভেঙে পড়তে পারে বোয়িং 787। 35টি দেশের সরকারকে চিঠি দিয়ে সতর্ক বার্তা। বিমানের বাইরের আস্তরণ নিষিদ্ধ পদার্থ দিয়ে তৈরি, অভিযোগ প্রাক্তন বোয়িং কর্মীর। আমেরিকার বিমান নিয়ন্ত্রক সংস্থাকেও তদন্তের জন্য চিঠি দেন ওই ব্যক্তি। বোয়িং 787 এ প্রযুক্তিগত ত্রুটির কথা অস্বীকার সংস্থার। হুইসেল ব্লোয়ারের দাবি মেনে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল কি উঠছে প্রশ্ন। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, পেহেলগাঁওয়ের নারকীয় জঙ্গি হামলা, অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানকে ড্রোন পাঠিয়ে সাহায্য করে তুরস্ক। তারপরই তুরস্কের সঙ্গে যাবতীয় চুক্তি বাতিল করে ভারত। বোয়িং মেরামতির জন্য তুরস্কের সংস্থার সঙ্গে গাঁটছড়া ছিন্ন করে এয়ার ইন্ডিয়া। বোয়িং 787 এর যান্ত্রিক মেরামতির জন্য তুরস্কের সংস্থা টার্কিশ টেকনিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়ার সিইও আশ্বাস দিয়েছিলেন দ্রুতই বিকল্প সংস্থাকে বোয়িং এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে। তাহলে এখন কারা রক্ষণাবেক্ষণ করছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং? এত মৃত্যুর জন্য আসলে দায় কার? জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, এই যে প্রশ্নগুলো যেগুলো বলছিল তনিষ্ঠা, যে প্রশ্নগুলো উঠছে, এগুলোর কি কোনো উত্তর পাওয়া যাচ্ছে বা এগুলোর কি কোনো সদুত্তর ডিজিসি এর তরফ থেকে বা এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া যাচ্ছে? দেখো, তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত 25 দিন বা 1 মাসের কম সময়ে। এক্ষেত্রে দাঁড়িয়ে যে বিমান চলছিল, অর্থাৎ অত্যন্ত প্রাসঙ্গিকভাবে আসে যে সেই বিমানকে বা সেই এয়ারক্রাফটকে সাম্প্রতিক সময়ের মধ্যে তার কোনো সারানোর জন্য তুরস্কের এই সংস্থার কাছে যেতে হয়েছিল কিনা, আর যদি যেতে হয়ে থাকে তাহলে তারা ঠিক করে কাজ করেছিল কিনা সে প্রশ্ন অবশ্যই থেকে যায়। আর তখনই নাশকতার সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না যে সেই যান্ত্রিক ত্রুটিকে কোনোভাবে ওভারলুক করে যাওয়া হয়েছে কিনা, কারণ তাদের হাতে যদি রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে তাহলে তার দায়ভারও তাদের ওপরে থাকে। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই চুক্তি যদিও ভারতের তরফ থেকে খারিজ করা হয়েছে, কিন্তু কি কারণে এই ঘটনা ঘটেছে সেটা অবশ্যই খতিয়ে দেখা হবে। এর পাশাপাশি যে কথাগুলি আমরা শুনছিলাম, যে কথাগুলি আমরা বারবার ধরে বলছিলাম, যে তদন্তকারী সংস্থা প্রত্যেকটি দিককে তারা খতিয়ে দেখবে। অবশ্যই যে ইঞ্জিনিয়ারিং মেকানিজম ছিল সেই ইঞ্জিনিয়ারিং মেকানিজম সম্পূর্ণ ঠিক ছিল কিনা, বিমানের অভ্যন্তরে যা যা প্রযুক্তিগত ইনফ্রাস্ট্রাকচার ছিল তা ঠিকমতো চলছিল কিনা, সেই বিষয়গুলি যেমন ব্ল্যাক বক্স থেকে সামনে আসবে, সেই বিষয়গুলি যেমন ওই দুর্ঘটনাস্থল থেকে সামনে আসবে, তার পাশাপাশি পাইলটের ভূমিকা এক্ষেত্রে সঠিক ছিল কিনা, তিনি সঠিক পদক্ষেপ করেছেন কিনা, বা কোথাও যে সম্ভাবনার কথা আমরা বলছিলাম যে কোথাও পাখির সঙ্গে ধাক্কা লেগেছে কিনা, সেই প্রত্যেকটা দিক খতিয়ে দেখা হবে। কিন্তু রাতারাতি কোনো রিপোর্ট এসে আমাদের হাতে পৌঁছবে এমনটা ভাবার কোনো সম্ভাবনা নেই। টু আর্লি টু সে, কিছুটা অপেক্ষা আমাদের এক্ষেত্রে করতেই হবে যে কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে এবং সেক্ষেত্রে স্পেসিফিকভাবে দায় কার। ধন্যবাদ জ্যোতি। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। আপনারা শুনলেন যে প্রশ্নগুলো উঠছে, বিশেষ করে রক্ষণাবেক্ষণ সংক্রান্ত প্রশ্ন, তারও কিন্তু বিস্তারিত উত্তর পাওয়ার জন্য তদন্ত অন্তত আরও কিছুটা এগোনো পর্যন্ত অপেক্ষা করতেই হবে। 3 দশকের সবচেয়ে বড় বিমান বিপর্যয়, বিশ্বজুড়ে শোক। তবে এই দুর্ঘটনার কারণে একজন কিন্তু ভীষণ খুশি, খালিস্তানি জঙ্গি পান্নুন। এরা যেন তেন প্রকারেণ ভারতের ক্ষতি চায়, ঠিক এতটাই অসুস্থ এরা। এয়ার ইন্ডিয়ার বিমান বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছিল এই খালিস্তানি জঙ্গি, আর তারপরেই তার এই খুশির চেহারা সামনে এসছে। আমি পাইলট দত্তর কাছে আর একবার যাবো। পাইলট দত্ত, আপনি আমাদেরকে বুঝিয়েছেন যে এই মেনটেনেন্স থেকে শুরু করে সেটা যে সংস্থায় করুক, তারপর সেটা পাইলটের হাতে এয়ারক্রাফটটা তুলে দেওয়া এবং তার টেক ওভার, যেটা সম্পূর্ণ তার উপরে নির্ভর করে। তিনি না চাইলে কোনোভাবেই সেটা তুলে দেওয়া সম্ভব না এবং ফ্লাই করা সম্ভব না। পুরো প্রসেসটা আপনি বলেছেন। ঠিক সেখান থেকে আমার প্রশ্ন, এই প্রসেসের মধ্যে কি কোথাও
নাশকতার কোনো যোগ বা সম্ভাবনা বা আশঙ্কা থাকা সম্ভব? নাশকতার সম্ভাবনা প্রত্যেক মুহূর্তেই থাকে। আমাদের দুটো কমিউনিটির মধ্যে সবসময় না লড়াই চলে, একটা যারা নাশকতা করতে চায় আর আমরা যারা নর্মাল লাইফস্টাইল লিড করি। তারা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে বিভিন্ন রকম পথ দিতে চায় আর আমরা অ্যাডভান্স সেটাকে প্রোটেক্ট করার জন্য চলি। যেমন বিভিন্ন সাইবার ক্রাইম হয় বা সাইবার অ্যাটাক হয় বা সেগুলোকে যেমন বিভিন্নভাবে আমরা কম্পিউটারের থ্রুতে সেগুলো প্রোটেক্ট করার চেষ্টা করি। এই ক্ষেত্রেও তাই, এই আমাদের দুটো কমিউনিটির মধ্যে বিগত প্রচুর বছর ধরে এটা একটা লড়াই চলছে। যেমন এখনকার দিনে কিছুদিন আগে অবধি পাওয়া গেছে একটা সিগারেটের প্যাকেটেও সেটাকেও একটা ছোট্ট রিভলভার হিসেবে ইউজ করে মানে সাউথ আমেরিকায়, লাতিন আমেরিকায় সেটা ইউজ করা হয়েছে। তো এইসব আমাদের মাথাতে তখনই আসবে যখন আমি এগুলো অ্যাডভান্স চিন্তা করব। তো এই দুটো কমিউনিটির মধ্যে সব সময় লড়াই চলছে মানসিকভাবে এবং কে কত আমরা অ্যাডভান্স হতে পারবো। তো নাশকতা থাকতেই পারে, এটা তো অস্বাভাবিকতার কিছু নেই। তো এরকম ছোটোখাটো ব্যাপারগুলো হয়তো আমরা এখন এখানে বসে কথা বলছি, কিন্তু এটাই পরবর্তীকালে মেজর একটা এফেক্ট হতেই পারে। ক্যাপ্টেন দত্ত, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আরো কিছু আপডেট দিই, খবর দিই আপনাদের। বিশ্বাস কুমার রমেশের অবিশ্বাস্য রক্ষা, তার কথা বারবার করে ঘুরে ফিরে আসছে, এই কারণ সে তো এক মিরাকেল। মৃত্যুমুখ থেকে ফেরা মৃত্যুঞ্জয়ের ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন বিশ্বাস কুমার। सर ने पूछा कि कैसे हुआ, तो मैंने उसके बारे में बताया और सब हाल चाल पूछा सब। विश्वास, अगर हम जानना चाहें कि आप थोड़ा सा बता पाएं कि ये हादसा कैसे हुआ था, क्योंकि ये एक बड़ा चमत्कार है जिस तरीके से आप वहाँ से इकलौते ऐसे शख्स हैं जो जिंदा बचे। वो मेरे नज़रों के सब सामने हुआ था। मेरे खुद को भी बिलीव नहीं होता कि मैं कैसे उसमें से जिंदा बाहर निकला, क्योंकि थोड़ा टाइम लिए कि तो मेरे को लगा था कि मैं भी मरने वाला हूँ, लेकिन जब मेरी आँख खुल के मैं देखा ना तो मुझे लगा मैं जिंदा हूँ। तो मैंने ट्राई किया, जब मेरी सीट थे वो मेरी बेल्ट निकाला, मैंने वो ट्राई किया जहाँ से निकल सकता वहाँ से, तो मैं निकल गया वहाँ से। मेरे नज़रों के सामने एयर होस्टल और दूसरे आंटी अंकल सभी उसमें मेस हो गए थे सभी। अच्छा, थोड़ा सा बता पाएं, जब जैसे ही टेक ऑफ हुई फ्लाइट, क्या हुआ था और अचानक से कैसे हादसा हुआ? टेक ऑफ के बाद 1 मिनट के अंदर ही जब टेक ऑफ हुआ ना, तो सडनली 5-10 सेकंड कैसे लगा जैसे स्टक हो गया वो। बाद में से मेरे को लगा कि कुछ हुआ। बाद में प्लेन में लाइट ऑन हो गई, ग्रीन और वाइट। बाद में वो पता नहीं वो प्लेन टेक ऑफ ज़्यादा करने के लिए वो रेस जो बोलते हैं क्या, रेस दिया होगा ऐसा कुछ, और सीधा स्पीड में ही घुस गया जहाँ वो क्या था वो हॉस्टल था, एक हॉस्पिटल का। हाँ, हॉस्टल में। और सब सामने सब हुआ। ये जब फ्लाइट जब क्रैश हुई उस समय हॉस्टल पे लैंड की थी, उसी समय आप बाहर निकले थे? नहीं, क्योंकि आई थिंक मेरे को जब मैं जो साइड पे था ना, वो साइड हॉस्टल पे नहीं लैंड हुई थी। हॉस्टल के जो ग्राउंड फ्लोर है ना, जैसे नीचे, वहाँ लैंड हुई थी। तो मुझे दूसरे के बारे में मेरे को पता नहीं, लेकिन मैं जहाँ लैंड हुआ था ना वो नीचे की साइड थी। तो जब वहाँ थोड़ा पेस भी था प्लेन के जब बाहर, तो जब जैसे मेरा डोर टूटा ना सब, तो मैंने देखा ना जब सामने कि थोड़ा इधर पेस है, तो मैं ट्राई कर सकता हूँ निकलने के लिए। तो मैंने ट्राई किया निकलने के लिए, तो फिर मैं निकल गया उधर, क्योंकि अपोजिट साइड पे थे ना वो बिल्डिंग का वो था ना दीवार, तो उधर से कोई शायद नहीं निकल सका होगा, क्योंकि उधर पूरा उधर ही क्रैश हुआ था। मैं जो जहाँ था वहाँ ही थोड़ा पेस था। फिर भी मेरे पता नहीं मैं कैसे बचा हूँ, क्योंकि मेरे नज़र के सामने ही सब 2 एयर होस्टल वो अंकल आंटी सब उधर ही सब। आप पैदल चल के आए वहाँ से निकल के? हाँ, और थोड़ा जब आग लगी ना मेरा लेफ्ट हैंड भी जल गया थोड़ा। फिर एम्बुलेंस मेरे को उठा लेके इधर आया हॉस्पिटल में। আমার সঙ্গে ক্যাপ্টেন পাইলট অরিন্দম দত্ত আমার সঙ্গে রয়েছেন, আমি কথা বলবো পাইলট দত্তের সঙ্গে। পাইলট দত্ত, যেভাবে বেঁচেছেন বিশ্বাস রমেশ কুমার, একজন এত অভিজ্ঞ পাইলট হিসেবে আমি আপনাকে জিজ্ঞাসা করবো, কারণ কালকের ওই দুর্ভাগ্যগ্রস্ত প্লেনে, অভিশপ্ত প্লেনে কেউই বাঁচেননি তিনি ছাড়া। পাইলট, ও পাইলট, ক্যাবিন ক্রু তারাও কেউ বাঁচেননি। এই বাঁচাটা কতটা অসম্ভব ছিল, মানে কীভাবে আদৌ এই সম্ভাবনা কথাটাও কি আপনাদের মাথায় এসেছিল, আপনার মাথায় এসেছিল যখন আপনি শোনেন যে এরকম একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে, তারপরে কেউ আর বাঁচতে পারে?
এটা কোয়াইট ন্যাচারালি, এরকম ডিজাস্টারের পর একজনেরও বেঁচে ফেরা উচিত না। বাট আমাদের বাংলায় একজনের একটা কথা আছে, রাখে হরি মারেকে। সেখানে এইখানেই ভদ্রলোক যে একদম এমার্জেন্সি এক্সিটে উইন্ডোতে বসেছিল এবং সেখানেই ওই জায়গায় ইম্প্যাক্ট হয়নি। উনি যেমন বললেন যে ডান দিকে পুরো ওয়াল ছিল, সেখান দিয়ে বেরোনোর কোনো চান্স ছিল না। বাঁ দিকে ওনার যখন উনি জ্ঞানটা ফিরলো তখন দেখলেন উনি যে বাঁ দিকে আমি উইন্ডো ব্রেক করে বেরোতে পারি, তো সিট বেল্ট খুলেই বেরিয়েছে। সবচেয়ে বড় কথা উনি সিট বেল্টটা প্রপারলি পরেছিলেন, সেটা এক নম্বর কথা। কেননা আমরা অনেককেই দেখি প্রচুর প্যাসেঞ্জার যেই টেক অফ করলো সিট বেল্ট খুলতে শুরু করলো। দিস ইজ নট দ্য রাইট ওয়ে। আমরা যে বলি যে সিট বেল্ট পরে থাকতে, নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি তো পুরো যখন নর্মাল প্যাসেঞ্জার হিসেবে ফ্লাই করি আমি A to B পুরো সিট বেল্ট পরেই থাকি। সিট বেল্ট একটা বড় ভূমিকা এখানে অবশ্যই। হ্যাঁ, উনি এমার্জেন্সি এক্সিটের পাশে বসেছিলেন, সেখানে ইম্প্যাক্টটা ওরকম না হওয়ার জন্যই উনি বেঁচেছিলেন। এটা মানে এটাকে এক্সপ্লেন করার কোনো জায়গা নেই, এটা ভগবানের দান, উনি সেকেন্ড লাইফ পেয়েছেন। এটা নিয়ে আমি এক্সপ্লেন করতে পারবো না, কেউ পারবে। এটা ওনার ভাগ্যই ওনাকে নিয়ে এসছে। সত্যি কিছু কিছু জিনিস একেবারেই বিশ্লেষণের অতীত থাকে, ব্যাখ্যার অতীত থাকে। তনিষ্ঠা যেটা বলছিলেন পাইলট দত্ত, এটা বোধহয় ভগবানের মার বা ভগবানের রক্ষা করা, এই দুটোর মাঝখানে ছাড়া আর কিছু বলা যায় না। মিরাকল বলতে যাবো যায়। এবার যে খবরে এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে বিমান বিপর্যয়, আর বিপর্যয়ের পর আমরা দেখলাম আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গেছেন নিজে দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। উদ্ধার কাজ খতিয়ে দেখার পর সিভিল হাসপাতালে যান মোদী, মানে যেখানে একের পর এক সেই সমস্ত যাত্রী যারা ওই বিমানে ছিলেন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল। গতকাল থেকে আমরা দেখাচ্ছি একমাত্র জীবিত যাত্রীর সঙ্গেও কথা বলেন অন্যান্য আহতদের সঙ্গেও। প্রশাসনিক বৈঠকও করেন প্রধানমন্ত্রী। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলবে এবং জ্যোতির্ময় থেকে জানতে চাইবো প্রধানমন্ত্রী সেখানে গেলেন, কথা বললেন, করলেন প্রশাসনিক বৈঠকও, ঠিক কি আপডেট আর আসছে? দেখো, প্রধানমন্ত্রী প্রথমেই তিনি এসেছিলেন হাসপাতালে এসে যারা এখনো পর্যন্ত আহত হয়েছেন, যিনি অল্পের জন্য এই মিরাকেল তার জীবনে ঘটেছে, প্রাণে বেঁচে গিয়েছেন বিশ্বাস কুমার, তার সঙ্গে তিনি প্রথম দেখা করেন এবং তারপরে অন্যান্য যারা আহত রয়েছেন তাদের সঙ্গে তিনি দেখা করেন। এর পরবর্তী ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিকিৎসার সামগ্রিক পরিকাঠামো কিভাবে চলছে এবং এক্ষেত্রে ডাক্তাররা, নার্সরা, স্বাস্থ্যকর্মীরা তারা কিভাবে কাজ করছেন তার যাবতীয় বিষয়টি তিনি স্বাস্থ্যমন্ত্রীর কাছে গুজরাটের এবং তিনি এখানকার যিনি স্বাস্থ্য অধিকর্তা রয়েছেন তার কাছ থেকে বোঝার চেষ্টা করেন। এবং তার পরবর্তী ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যান যে জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে সেই গ্রাউন্ড জিরোতে। এই গ্রাউন্ড জিরো পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? তার কারণ ইতিমধ্যেই অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফ থেকে একটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় সরকার একটি মাল্টি ডিসিপ্লিনারি এক্সপার্ট টিম গঠন করেছে যারা তদন্ত করবে। কিন্তু এই তদন্তের পাশাপাশি যেদিকে নজর থাকছে, একাধিক দেশ তারা ইনভেস্টিগেটিং টিম পাঠাচ্ছে। এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেটিং ব্যুরো, এই ইউকের যে সংস্থা রয়েছে তারা একটি টিম পাঠাচ্ছে, আমেরিকা একটি টিম পাঠাচ্ছে কারণ বোয়িং সংস্থা তাদের, এবং কানাডা একটি টিম পাঠাতে চেয়েছে। স্বাভাবিকভাবেই এই যে টিমগুলি আমাদের দেশে আসবে তারা ভারত সরকারের কাছে তারা ছাড়পত্র চাইবে এবং এক্ষেত্রে আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী এই প্রত্যেকটি দেশকে ছাড়পত্র দিতে ভারত সরকার বাধ্য। স্বাভাবিকভাবেই আজকের বৈঠকে যে খবর আমরা পেয়েছি যে এক্ষেত্রে ভারতের তদন্তে যাতে কোথাও কোনো ফাঁক না থাকে সেই বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপাতত ধন্যবাদ। অনির্বাণ, দেখো মাত্র 10 মিনিট দেরি হওয়ায় প্রাণে বাঁচলেন ভূমি নামের একজন। আহমেদাবাদে ট্রাফিকের জন্য বিমানবন্দরে পৌঁছতে দেরি হয়েছিল তার। ভূমি চৌহান তার নাম। বিমান ধরার জন্য বারবার অনুরোধ করছিলেন কিন্তু তাকে অনুমতি দেওয়া হয়নি, তখন হতাশ হয়েছিলেন। এখন ভগবানের কাছে প্রার্থনা করে কৃতজ্ঞতা জানাচ্ছেন ভূমি। सबसे मैंने रिक्वेस्ट की, लेकिन वो तीनों जन ने मुझे वापस ही भेज दिया कि नहीं मैडम, अभी 10 मिनट की आपकी लेट की वजह से हम लोग को और 15 मिनट लेट हो सकता है, तो फिर इसलिए मुझे रिटर्न होना पड़ा था। लेट होने का रीज़न तो यही था कि अहमदाबाद का थोड़ा ट्रैफिक, हम लोग ये सिटी एरिया में थोड़ा एंटर हो चुके थे, तो उस वजह से थोड़ा हमको लेट हुआ था। जब पता चला तब हम ऑलमोस्ट एयरपोर्ट से तो घर के लिए निकल चुके थे और हम लोग गाड़ी में ही थे, और तभी हमने न्यूज़ देखा कि ऐसा प्लेन क्रैश हुआ है। और एट द टाइम आई वॉज फीलिंग टोटली नम एंड एक तरह से अच्छा मैं अपने भगवान का थोड़ा, माता जी का और सब शुक्रिया कर रही थी कि मैं बच गई। लेकिन दूसरी साइड ये भी था कि ये जो इंसिडेंट हुआ है वो बहुत ही थोड़ा टेरिफाइड है। কার্যত মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা, কিন্তু তারপরেও
সেই বাঁচাটাকেও কিন্তু উপভোগ করা তো দূরের কথা, বিশ্বাস করতেও কষ্ট হয় যদি এমন অভিজ্ঞতা ঘটে যেমনটা ঘটেছে ওনার সঙ্গে। ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু মিছিল চলছে। বিমান দুর্ঘটনার পর স্থানীয়রা প্রথমে ছুটে গিয়েছিলেন উদ্ধার কাজে। কি অবস্থা ছিল দুর্ঘটনাস্থলের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনিয়েছেন উদ্ধারকারী দলে থাকা এক সদস্য। हमारे साथ एक आई विटनेस है जो इस कार्य में जुड़े हुए थे, रेस्क्यू टीम के साथ जुड़े हुए थे और उन्होंने किस तरह से शव को अपने हाथों में उठाया था। चेहरा भी पहचाना जाता नहीं था, ठीक है, और 17 बॉडी है ना मैंने अपने हाथों से उठा के रखी। जो पायलट की बॉडी है ना मैंने खुद अपने हाथों से, मतलब पूरी ऐसे झुकी हुई थी और इतनी हैवी थी। 17 बॉडी का मतलब कोई पता ही नहीं था। किसी का मैंने पैर लिया, किसी का ऐसा समझो ना कि खोपड़ी लिया था, सिर्फ ऐसे ऐसे हाथ में लेके अंदर बॉडी गया था पीएम रूम में। 17 बॉडी लेके जाने के वक्त मुझे कुछ नहीं होने, लेकिन कितनी सी बेटी की बॉडी आई ना तब मैं हार गया था। वो वाले पीएम में रखा था। 3 बॉडियों में से छोटे छोटे टुकड़े ही थे जैसे कि नारियल के जितने, बस। काफ़ी डरावनी तस्वीर उन्होंने अभी हमें बयां की है और पहचानना भी मुश्किल है। जिस तरह से ये बयां कर रहे हैं, एक बच्चे की भी बॉडी उसमें थी और कई ऐसे शव थे जो पूरे जिनके टुकड़े अलग अलग हो चुके थे। कैमरा पर्सन उर्वेश सोनी के साथ नीरू, TV9 अहमदाबाद। বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে নগনথাই শর্মার। দুর্ঘটনাগ্রস্ত বিমানের ক্রু মেম্বার ছিলেন তিনি। মেয়েকে হারিয়ে চোখের জলই সম্বল পরিবারের। मेरी बेटी 2023 अप्रैल में एयर इंडिया में ज्वाइन किया है। कोई एयरलाइन का आदमी, कोई हम लोग को एक भी खबर नहीं मिला है। मेरी बेटी तो गुजर चुका है, लेकिन हम लोग को कुछ तो खबर मिलना चाहिए ना, कुछ नहीं मिला है। इसका माँ, इसका पापा, इसका बहन कैसे घर में पड़े हुए होंगे, जरा उन लोग को तो सोचना चाहिए। शरीर भी तो मिला भी नहीं, या कुछ मिलेंगे या क्या करेंगे, कोई सुना नहीं। নিজের বাবার শেষকৃত্যে আহমেদাবাদে এসেছিলেন লরেন্স। লন্ডন ফেরার জন্য এয়ার ইন্ডিয়ার এই অভিশপ্ত বিমানেই চড়েছিলেন, আর ফেরা হলো না তার। ছেলেকে হারিয়ে শোকে মুহ্যমান পরিবার। गुणवंती जी बता रही हैं उनका भतीजा लॉरेंस अहमदाबाद आया था अपने पिता की अंतिम विधि के लिए, लेकिन कुदरत को कुछ और ही मंजूर था। उन्होंने यहाँ से वो 1 तारीख को लंदन से अहमदाबाद पहुंचे थे अपने पिता की अंतिम क्रिया के लिए। आया था, पापा का डेथ हो गया था तो उसका विधि के लिए आया था और कल जाता था। कब थी उनकी विधि? 29 तारीख को। और यहाँ पे उनके परिवार के कौन कौन लोग रहते हैं? दादी है, मम्मी और सिस्टर है, 3 लोग हैं। कहाँ पे रहते हैं आप लोग? न्यू मणिनगर। और लंदन में वो किनके साथ रहते थे? उसकी मिसेस के साथ, लॉरेंस जी। हाँ। यहाँ पर DNA टेस्ट की प्रक्रिया सारी हो गई है? हो गई है। क्या बता रहे हैं हॉस्पिटल की तरफ से, कब तक शव? नहीं पता नहीं है, इसके लिए जांच करने के लिए मैं आई थी यहाँ पर। DNA टेस्ट की जहाँ तक बात है, सैंपल्स उनके परिवार की तरफ से, उनकी माता की तरफ से सिविल हॉस्पिटल में दिए जा चुके हैं। अब रिपोर्ट्स का इंतजार है और फिलहाल शव उन्हें कब तक दिया जाएगा इसके बारे में अस्पताल की तरफ से कोई जानकारी नहीं मिल रही है। काफी परेशान है, काफी दर्दनाक मंजर है इस वक्त अहमदाबाद में। कैमरा पर्सन उर्वेश सोनी के साथ नीरू, TV9 अहमदाबाद। আহমেদাবাদের ভয়ঙ্কর দুর্ঘটনার পরে ভয়ে কাঁপছে কলকাতা। কলকাতা বিমানবন্দর সংলগ্ন বহুতল গুলিতেও রীতিমতো আতঙ্ক। এয়ারপোর্ট সংলগ্ন বিরাটি, মধ্যমগ্রাম, নিউটাউনের বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। রানওয়ের 500 মিটারের মধ্যেই একের পর এক বহুতল এবং ঘনবসতি। মেঘানীনগরের মতোই ঘনবসতি বিরাটি, মধ্যমগ্রাম, নিউটাউনে। যে কোনো দিন বিপর্যয়ের ভয়ে কাঁটা এলাকাবাসীরা। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশেই গড়ে উঠেছে বিরাট জনবসতি। এই যে আমার পেছনে রানওয়ে, সেই রানওয়েতে এখনও বিমান চলাচল করছে এবং সেই রানওয়েকে লাগোয়া রাস্তার এপারেই কিন্তু গড়ে উঠেছে একের পর এক বাড়ি, একের পর এক জনবসতি। ক্যামেরা বন্ধু অমিত ছবিটা দেখাচ্ছে যে রানওয়ে, সেই রানওয়ের কিন্তু রাস্তার ওপারেই রয়েছে কিন্তু একের পর এক জনবসতি। আমি বলবো অমিতকে ঘুরিয়ে একটু ডান দিকটা দেখাতে, যদি ডান দিকটা দেখানো সম্ভব হয় তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে একের পর এক বাড়ি রয়েছে এবং যেভাবে আহমেদাবাদের
বিমান দুর্ঘটনা তা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এয়ারপোর্ট সংলগ্ন স্থানে বাড়ি থাকলে কি চরম পরিণতি হতে পারে, ঘন জনবসতি থাকলে কি পরিণতি হতে পারে। বিরাটির এই রাস্তায় কিন্তু এই রানওয়ের ধারে একাধিক বাড়ি রয়েছে, একাধিক হাইরাইজ রয়েছে, উঁচু উঁচু বাড়ি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। ক্যামেরা অমিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, দমদম। অবশ্যই ভয় করে, প্লাস আমরা ওই ব্যাপারটার পরে আতঙ্কিত আরও, যে হয়তো এরম যদি মানে আমাদের লেট পরিষেবা থাকে তাহলে পরে আমরা মানে আতঙ্কিতই রয়েছে এখনো অবধি। মানে আহমেদাবাদে যেখানে কালকে দেখেছি আমরা, প্রচণ্ড মানে খুবই বাজে অবস্থা ওটা। যে কোনো দিন এখানেও সেই পরিস্থিতি হতেই পারে, আমরা তো ওটা নিয়ে একটু চিন্তিতই আছি। ভয় তো লাগে, হ্যাঁ সবই আছে, কিন্তু কিছু করার নেই। এয়ারপোর্টের পাশে রয়েছি, এখান থেকে তো কোথায় আর যাব, এখানেই থাকতে হবে, সাবধানতা অবলম্বন করে চলতে হবে। দুর্ঘটনা না হয় এটা তো আমরা চাইবই, সব সময় চাইবো যা এই দুর্ঘটনা না হয়, ভবিষ্যতে যেন না হয়। পাইলট অরিন্দম দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। পাইলট দত্ত, একেবারে সর্বশেষ যে প্রতিবেদনটি আমরা দেখছিলাম, আশপাশের মানুষ এখানেও ভয়ে কাঁটা দমদমের এই ঘটনার পর, স্বাভাবিক মানসিক অভিঘাত বলবেন নাকি সত্যি এই ভয়ের কোনো বাস্তবতা আছে? আপনার অভিজ্ঞ চোখ কি বলে? ডেফিনেটলি কোনো শহরের মধ্যে যদি এয়ারফিল্ড থাকে সেটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার। যখন কলকাতায় এয়ারপোর্ট হয়েছিল যে সময় সেটা শহরের বাইরেই ছিল, কিন্তু সেটাকে ধরে আস্তে আস্তে ঘনবসতি হয়ে উঠেছে। যেমন এটার একটা সিম্পল, আহমেদাবাদ তো বটে, আরেকটা বলছি আমি হায়দ্রাবাদ, বেগমপেট এয়ারপোর্টটা প্রায় সিটির মাঝখানে, এটাও একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। পরবর্তীকালে তারা শামশাবাদে শিফট করায়, যেটা শহর থেকে অনেকটা দূরে। তো এরকম ব্যাপার, নতুন যখন এয়ারপোর্ট হবে তখন কিছু রেস্ট্রিকশান সেখানে ইমপ্লিমেন্ট করা খুব জরুরি। যেমন ব্যাঙ্গালোরে নতুন এয়ারপোর্ট হওয়ার পর ব্যাঙ্গালোরেও একদম HAL যেটা এয়ারপোর্ট ছিল একদম শহরের মাঝখানে, সেটাকে শিফট করা হলো একটা শহর থেকে দূরে, এবং সেখানে প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশন প্রপার ওয়েতে ইমপ্লিমেন্ট করা হয়েছে। আমার মনে হয় যে সব এয়ারপোর্টগুলো আমাদের শহরের মধ্যে, সেখানে এগুলো প্রপার ওয়েতে মেনটেন করা উচিত, এবং আস্তে আস্তে হয়তো এটা খুব পয়সার ব্যাপার, যেটা নতুন এয়ারপোর্ট তৈরি করতে গেলে জায়গা জমি পয়সাটা একটা ম্যাটার, কিন্তু সরকারকেও সেভাবে চিন্তা করে আস্তে আস্তে এটা কিন্তু ভীষণভাবে মানে নাম্বার 1 এটাকে সামনে রেখে এগোতে হবে। অনেক ধন্যবাদ পাইলট দত্ত। পাইলট অরিন্দম দত্ত আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। এতক্ষণ আমরা গতকালের যে ভয়াবহ বিমান দুর্ঘটনা, যা আমাদের দেশের ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে খারাপ বিমান দুর্ঘটনা, সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা, সেটা নিয়ে কথা বলছিলাম। কিন্তু সময় এবার অন্যান্য খবরের দিকে নজর রাখার, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে ভয়ঙ্কর যুদ্ধের দামামা বেজে গেল, আমরা এবার নজর রাখবো সেদিকে। মধ্যপ্রাচ্যের দিকে এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে, কারণ ইরানে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন, ইরানের নুতানজ পরমাণু কেন্দ্র, পরচিন পরমাণু কেন্দ্র, মিলিটারি বেস, কোম প্রভিন্সে হামলা চালায় ইসরায়েল। পাল্টা তেহরানে সেনা সদর দপ্তর, পূর্ব তেহরান, পশ্চিম তেহরান, নিয়াবরানে অ্যাটাকে ইরান। দীপ আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে, দীপের সঙ্গে কথা বলবো, এবং দীপের থেকে এই মুহূর্তে জানতে চাইবো যে ঠিক কি চলছে ইরান ইসরায়েলের মধ্যে, এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা প্রত্যাঘাত সম্ভব হচ্ছে জানবো। দীপ, দেখো, ইরানের তরফ থেকে এখনো পর্যন্ত যে হুঁশিয়ারি দিয়ে রাখা হয়েছে তা কয়েক ঘন্টা মাত্র অপেক্ষা, তারপরেই বলা হয়েছে যে ইসরায়েলের উপরে এমনও জোরালো প্রত্যাঘাত করা হবে যা নাকি গোটা বিশ্বে এর আগে কখনো কোনো দেশের বিরুদ্ধে করা হয়নি। আমরা জানি ইরানের কাছে যে ব্যালিস্টিক মিসাইলের ভান্ডার রয়েছে, এর আগে একাধিকবার ইরান কয়েকশো ব্যালিস্টিক মিসাইল নিয়ে তাদের যে শত্রু দেশ তাদের উপরে প্রত্যাঘাত করার মতন যে উদাহরণ, সেটা গোটা বিশ্বের ইতিহাসে রয়েছে। এখনো পর্যন্ত ইরানের তরফ থেকে শুধুমাত্র 100 থেকে 800 খানা ড্রোন পাঠিয়ে ইসরায়েলি যে জমি, সেই জমির ওপরে প্রত্যাঘাত করার চেষ্টা করা হয়েছে, যদি ইসরায়েলের সেনার তরফে জানানো হয়েছে সেই হামলাকে প্রতিহত করা গেছে। কিন্তু এই মুহূর্তে যেটা সবথেকে উদ্বেগের খবর, যে ইরানের যে পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলো রয়েছে, সেই পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলোর ওপরে ইসরায়েলি যে হামলা, সেই হামলাতে বেশ কয়েকটা মানে বিশেষ করে একটা কথা বলতে হয়, নাতানজ যে পারমাণবিক গবেষণা কেন্দ্র আছে, সেই পারমাণবিক গবেষণা কেন্দ্রের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইরানের তরফেও স্বীকার করে নেওয়া হয়েছে, এবং এর আগে ইসরায়েলি সেনার তরফেও সেই দাবি করা হয়েছিল। এই গবেষণা কেন্দ্রটি এই কারণে ইম্পর্টেন্ট, কারণ একটা
পারমাণবিক গবেষণা কেন্দ্রে যখন আঘাত হয় বুঝতেই পারছো সেখান থেকে পারমাণবিক যে বিকিরণ হতে পারে, সেই পারমাণবিক বিকিরণের যে ক্ষতি সেটা কয়েকশো বছর পর্যন্ত স্থায়ী হয়, যে কারণে এটা গোটা বিশ্বের কাছে অত্যন্ত উদ্বেগের খবর। প্রথমে ইসরায়েলের তরফ থেকে দাবি করা হয়েছিল যে তারা একসঙ্গে 3টি ইরানে যে পারমাণবিক গবেষণা কেন্দ্র আছে সবকটির উপর হামলা চালিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আন্তর্জাতিক যে অ্যাটমিক এনার্জি যারা মনিটরিং করে যে সংস্থাগুলি তাদের তরফে জানানো হয়েছে এখনো পর্যন্ত এই নাতানস যে পারমাণবিক গবেষণা কেন্দ্র আছে সেখানেই হামলা হয়েছে এবং সেখানে খানিকটা ক্ষয়ক্ষতি হয়েছে বলে এখনো পর্যন্ত দুই দেশই স্বীকার করে নিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে ইরান কিভাবে প্রত্যাঘাত করবে। দেখো, ইরানের সামরিক শক্তি নিয়ে গোটা বিশ্বে এই মুহূর্তে কোনো প্রশ্নের কারণ নেই। ইতিমধ্যেই মার্কিন মধ্যপ্রাচ্যে নিযুক্ত যে মার্কিন সচিব রয়েছেন তিনি ডোনাল্ড ট্রাম্পকে এবং রিপাবলিকানকে একই ভাষাতে সতর্ক করে দিয়েছেন যে ইরানের প্রত্যাঘাত কিন্তু অত্যন্ত বড় মাত্রায় হতে পারে এবং তাতে কয়েক হাজার থেকে শুরু করে কয়েক লক্ষ মানুষেরও মৃত্যু হতে পারে। এখন গোটা বিশ্ব এই অপেক্ষাতেই প্রহর গুনছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ তাহলে কি স্রেফ এখন সময়ের অপেক্ষা, কারণ ইরানের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই প্রত্যাঘাত যে করা হবে তার স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে দেওয়া হয়েছে। আর ইসরায়েলি সেনার তরফ থেকেও এটা বলে, মানে ইসরায়েলি সেনাও এটা অন্তত ধরেই বসে রয়েছে যে কোনো মুহূর্তে ইরানের তরফ থেকে প্রত্যাঘাত আসতে পারে। আর সেই প্রত্যাঘাত কতটা বড় আকার নেয় এবং ইরান ইসরায়েলের মধ্যে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় অবশ্যই আমাদের সব দিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ দীপ। আর এই হামলা আজকে যেভাবে চালানো হলো, তন্নিষ্ঠা আপনাদেরকে বলছিল, দীপ আপনাদেরকে বলছিল যে এই হামলা যেভাবে চললো 3টে ধাপে ফাইটার জেট থেকে হামলা চালায় ইসরায়েল। 200 ফাইটার জেট থেকে 350 মিসাইল চলে ইসরায়েল। প্রথম সারিতে IAI/KF-IR। দেখো, প্রথমেই যেটা জানা দরকার সেটা হলো 12 বছর ধরে এই হামলার প্রস্তুতি হয়েছিল। 12 বছর, বিশাল সময়। এবং এই যে ফাইনাল টাচ, এই যে অপারেশনের ফাইনাল টাচ সেটা দেওয়ার জন্য কিন্তু প্রায় 14 থেকে 15 মাস পর্যন্ত সময় লেগেছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে কতটা নিখুঁত প্ল্যানিং, কতটা প্রস্তুতি এবং কতটা আয়োজন এই হামলায় ছিল। এবং 12 বছর ধরে এই হামলার একটাই কারণ ছিল যে ইসরায়েল জানতো যে কোনো সময় ইরানের যে নিউক্লিয়ার সেন্টার বা বিদ্যুৎ চুল্লিগুলো, পরমাণু চুল্লিগুলো, এখানে হামলার প্রয়োজন হবে এবং তার জন্য যতটা সময় খরচ করতে হয়, যতটা সময় ব্যয় করতে হয় ততটাই তারা দেবে। আজ যখন হামলার আমরা খবর পাচ্ছি এবং তখন যদি খুব খুঁটিয়ে দেখি তাহলে 3টি জিনিস দেখতে পাবো। প্রথম ধাপে বিমান হামলা হলো, দ্বিতীয় ধাপেও বিমান হামলা হলো, কিন্তু এমন বিমান থেকে হামলা হলো যা কিনা ফার্দার যদি কোনো এসকেলেশন হয় সেটা আটকাতে সক্ষম। এবং থার্ড ধাপে যে হামলা হলো এখানে কিন্তু বিমান থেকে ড্রোন নিক্ষেপ করা হলো এবং ইসরায়েলের ভেতরেও মোসাদ ঘাঁটি গেড়েছিল এবং তাদের চরেরা এখানে কভার্ট অপারেশন চালাচ্ছিলেন এবং সেই কভার্ট অপারেশনের থেকেও কিন্তু ড্রোন হামলা হলো। সুতরাং একটা চক্রব্যূহর মতো একটা অপারেশন, যেখানে হয়তো যেখান থেকে বেরোবার কোনো জায়গা নেই, যেখানে শুধু ঢোকার জায়গা রয়েছে, বেরোবার কোনো জায়গা নেই, সেই একটা সিচুয়েশন ক্রিয়েট হতে দেখলাম। এবং বলা যেতে পারে আমরা গত কয়েক বছরে বা গত 10-12 বছরে 15 বছরে যা সামরিক অপারেশন দেখেছি তার মধ্যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট, অর্থাৎ নিপুণ কৌশলের সঙ্গে এবং নৈখুত্যের সঙ্গে চালানো। এই মুহূর্তে আরো কিছু আপডেট আসছে, আরো কিছু খবর আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি। 12 বছর ধরে ইরানের পরমাণু কেন্দ্রে হানার প্রস্তুতি ইসরায়েলের। 6 বছর ধরে গোয়েন্দা তথ্য সংগ্রহ ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলি। গত বছর ইরান ইসরায়েল সংঘাত তীব্র হওয়ার পর চূড়ান্ত প্রস্তুতি শুরু করে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা IDF। ইসরায়েলের লক্ষ্যই ছিল ইরানের পরমাণু চুল্লি পুরোপুরি ধ্বংস করে দেওয়া, যাতে ইরান কোনোভাবে ইউরেনিয়াম উৎপাদন করতেই না পারে। খুব সম্ভবত আমেরিকা তাতে সায় দেয়নি। আমেরিকার চাপে পিছিয়ে আসতে হয় বেঞ্জামিন নেতানিয়াহুকে। তখন ঠিক হয় পরমাণু চুল্লি না ধ্বংস করে শুধু চুল্লির একটি অংশে প্রিসিশন অ্যাটাক হবে। গত 15ই মে অপারেশনের অনুমোদন দেয় ইসরায়েলি প্রধানমন্ত্রী। তারপরই এদিন গভীর রাতে শুরু হয় অপারেশন রাইজিং লায়ন। 3 ধাপে ড্রোন, মিসাইল, UAV মিলিয়ে ইরানের উপর সাঁড়াশি আক্রমণ। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, ইরান ইসরায়েল যুদ্ধের যে সতর্ক ভারত সতর্ক। কাশ্মীরের শিয়া অধ্যুষিত এলাকায় হাই অ্যালার্ট। শিয়া দেশ হিসেবে পরিচিত ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। কাশ্মীরের শিয়া অধ্যুষিত এলাকায় প্রতিবাদ কর্মসূচি হলে গন্ডগোলের আশঙ্কাও রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া সতর্কতা জারি করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, দেখো, একেবারেই তাই। ইরান ইসরায়েল যুদ্ধের জেরে ভারত কিন্তু সতর্ক রয়েছে। কাশ্মীরে রেড অ্যালার্ট ঘোষণা করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে একাধিক প্রতিবাদ কর্মসূচি এবং গন্ডগোলের আশঙ্কা করছে ভারতের ইন্টেলিজেন্স। তোমাকে বলে রাখি যে কাশ্মীরে এই পরিস্থিতি তৈরি হলে
পাকিস্তান তার সদ্ব্যবহার করতে পারে, পাকিস্তান আবারও বেয়াদব আচরণ করতে পারে। তাই জন্য ভারত কিন্তু চরম সতর্ক রয়েছে, যেহেতু শিয়া অধ্যুষিত অঞ্চল কাশ্মীরে যেগুলো রয়েছে সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না হয় তার জন্য কিন্তু ইন্ডিয়ান ইন্টেলিজেন্স, ইন্ডিয়ান আর্মি একেবারে কঠোর পদক্ষেপ করছে এবং ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের সঙ্গে আমাদের সেনাবাহিনী কঠোর যোগাযোগ রেখেছে। বেশ, ধন্যবাদ সুমন। আরে কম দে কিন্তু খাঁটি দে, MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH